আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নাইজেল ওর বাটনের বিখ্যাত বই আ লিটল হিস্ট্রি অফ ফিলসফি। বইটির আজ ১৭তম পর্ব। অধ্যায় ৪৪, ইতিহাসের ময়না তদন্ত। মিশেল ফুকো। মিশেল ফুকো ১৯২৬ সালে জন্ম, ১৯৮৪ সালে মৃত্যু। বিংশ শতাব্দীর একজন ফরাসি দার্শনিক ও ইতিহাসবিদ, যিনি তার পেশাগত জীবন কাটিয়েছিলেন আধুনিক বুর্জোয়া পুঁজিবাদী রাষ্ট্রের ক্ষমতাকে ঐতিহাসিক প্রেক্ষাপটে ব্যবচ্ছেদ ও সমালোচনা করে। সঠিক শব্দটি হবে ফরেন্সিক্যালি ব্যবচ্ছেদ বা ময়নাতদন্ত করে, যার মধ্যে অন্তর্ভুক্ত এর আইন প্রয়োগকারী সংস্থাগুলো, যেমন পুলিশ, বিচার ব্যবস্থা, আদালত, জেলখানা, এছাড়া ছিল ডাক্তার এবং মনোচিকিৎসক ইত্যাদি। তার কাজের উদ্দেশ্য ছিল মূলত কিভাবে পাওয়ার বা ক্ষমতা কাজ করে সেটা খুঁজে বের করা এবং তারপর মার্ক্সবাদী নৈরাজ্যবাদী ইউটোপিয়ার দিক বরাবর সেটিকে পরিবর্তন করা। যদিও তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন লাইব্রেরি আর সেমিনার রুমে, তবে তিনি প্রতিজ্ঞাবদ্ধ নিবেদিতপ্রাণ বিপ্লবী এক ব্যক্তিত্ব ছিলেন। ফরাসি বুদ্ধিজীবী বলয়ে তিনি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিলেন। জাপল ছাত্র তাকে বিশেষভাবে পছন্দ করতেন এবং এখনও উন্নত বিশ্বসহ সারা পৃথিবীতেই বহু বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের মধ্যে তার অনেক অনুসারী আছেন। তার অতীত জীবনের ব্যাপারে তিনি খুব একটা মুখ খোলেননি, খুবই অনিচ্ছুক ছিলেন এ বিষয়ে কিছু বলতে। এমনকি চেষ্টা করেছেন সেই বিষয়ে কোনো ধরনের অনুসন্ধানে সাংবাদিকদের যে কোনো মূল্যে বাধা দিতে। তা সত্ত্বেও যতটুকু জানা যায়, তিনি এসেছিলেন খুবই সচ্ছল একটি পরিবার থেকে। তার বাবা মা দুজনেই খুবই বিত্তবান পরিবারের উত্তরাধিকারী ছিলেন। তাদের পূর্বপুরুষরা পশ্চিম মধ্য ফ্রান্সের পোয়াটিয়েরে অত্যন্ত সফল শল্য চিকিৎসকদের একটি পরিবার ছিল। তার বাবা ডাক্তার পল ফুকো সেই বুর্জোয়া ফ্রান্সেরই প্রতিনিধিত্ব করতেন, যা মিশেল ফুকো চূড়ান্তভাবে ঘৃণা করতেন। প্রথাগত নিয়মে মানসম্পন্ন উচ্চবিত্ত শ্রেণীর শিক্ষা তিনি পেয়েছিলেন। খুব বিখ্যাত জেসুইট শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াশোনা করতে যান। একজন অল্টার বয়ও ছিলেন এবং ভবিষ্যতে একজন ডাক্তার হবেন এমনই আশা ছিল তার। কিন্তু মিশেল স্পষ্টতই অন্য ছেলেদের মতো ছিলেন না। তিনি নিজের শরীরের ওপর জখম আর ক্ষতি করা শুরু করেন এবং সারাক্ষণই তিনি আত্মহত্যার কথা ভাবতেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার শোবার ঘরের দেয়াল সাজিয়েছিলেন গয়ার নির্যাতন আর নিপীড়নের চিত্রকর্মের নানা ছবি দিয়ে। তার বয়স যখন ২২, তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন এবং নিজের মতের বিরুদ্ধে তার বাবার দ্বারা বাধ্য হন প্যারিসের সাঁ অ্যান হাসপাতালে সেই সময়ে সেরা মনোচিকিৎসক যা দোলের কাছে পরামর্শ নিতে যাবার জন্যে। ডাক্তার যা বুদ্ধিমানের মতোই শনাক্ত করেছিলেন যে ফুকোর সমস্যাগুলোর বড় কারণ হচ্ছে সমালোচনা মুখর সমাজে তার সমকামিতা, বিশেষ করে তীব্র ধর্ষকামিতার প্রতি তার আগ্রহকে জোর করে চেপে রাখার জন্যে। ধীরে ধীরে ফুকো ফ্রান্সের গোপন সমকামিতার জগতে প্রবেশ করেন। প্রেমে পড়েন এক মাদকদ্রব্য বিক্রেতার সাথে, এরপর একজন ট্রান্সভেস্টাইটের সাথে, যারা বিপরীত লিঙ্গের মতো কাপড় পরেন ও আচরণ করেন। ২০-এর দশকের দীর্ঘ একটি সময় তিনি দেশের বাইরে বসবাস করেছিলেন, সুইডেন, পোল্যান্ড আর জার্মানিতে, যেখানে যৌনতা অনেক কম সীমাবদ্ধ হবে এমন অনুভব করেছিলেন তিনি। এই সময় ধরেই ফুকো ক্রমশ ফরাসি শিক্ষা জগতের সিঁড়ি বেয়েও উপরে উঠেছিলেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ১৯৫৩ সালের গ্রীষ্মে, যখন তার বয়স ২৭। ইতালিতে তখন তিনি তার প্রেমিকের সাথে। সেখানে তিনি প্রথম দার্শনিক নিচার আলটিমেটলি মেডিটেশনস বইটি পড়েন, যার মধ্যে একটি প্রবন্ধ ছিল অন দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ হিস্ট্রি ফর লাইফ। এই প্রবন্ধটিতে নিচার যুক্তি দিয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠানে গবেষকরা কিভাবে ইতিহাস পড়তে হবে আর পড়াতে হবে আমাদের সেই বোধটিকে বিষাক্ত করে ফেলেছেন। তারা বিষয়টি এমনভাবে উপস্থাপন করেন যেন যদি কেউ অতীতের সবকিছু কেমন ছিল সেটা শিখতে চায়, তবে তাকে নিরপেক্ষ আর নির্লিপ্ত উপায়ে ইতিহাস পাঠ করতে হবে। কিন্তু নিচা বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন তার শ্লেষাত্মক ক্ষুব্ধতায়। অতীত শুধু অতীতের জন্য এমন ভেবে কিছু শেখার কোনো অর্থ হয় না। ইতিহাস পড়া আর গবেষণা করার একমাত্র কারণ হচ্ছে
অতীতের ধারণাগুলোকে খনন করে বের করে আনা। সেই ধারণা আর উদাহরণগুলো যা আমাদের নিজেদের সময়ে একটি উত্তম জীবন কাটাতে সাহায্য করবে। বিষয়টি বৌদ্ধিকভাবে ফুকোকে স্বাধীন করেছিল। এর আগে আর কোনো কিছু যেভাবে পারেনি। তাৎক্ষণিকভাবে তিনি তার কাজের দিক পরিবর্তন করেন এবং সিদ্ধান্ত নেন তিনি একটি বিশেষ ধরনের দার্শনিক ইতিহাসবিদ হবেন, এমন কেউ যিনি অতীতের দিকে তাকিয়ে সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করে দেখতে পারেন যা তার নিজের সময়েও প্রাসঙ্গিক। এর ৮ বছর পর তিনি প্রস্তুত হয়েছিলেন তার ধারণাগুলো প্রকাশ করার জন্য, যে সৃষ্টিগুলোকে শনাক্ত করা হয় তার মাস্টারপিস হিসাবে। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন ১৯৬১ সালে প্রকাশিত। প্রচলিত দৃষ্টিভঙ্গি হচ্ছে বর্তমানে মানসিক রোগীদের সাথে আমরা অনেক বেশি মানবিকতার সাথে আচরণ করি অতীতের যে কোনো সময়ের তুলনায়। তাদের আমরা বিশেষ হাসপাতালে থাকার সুযোগ করে দিয়েছি, তাদের ঔষধ দেয়া হয় এবং তাদের দেখার জন্য বিশেষ শ্রেণীর প্রশিক্ষিত পেশাজীবীরাও আছেন। কিন্তু ঠিক সেই দৃষ্টিভঙ্গিটাই তিনি ভাঙতে চেষ্টা করেছেন তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন বইটিতে, যেখানে তিনি যুক্তি দেন রেনেসা পর্বের সময় আসলে বিষয়টি আরও অনেক ভালো ছিল মানসিক রোগীদের জন্য। পরবর্তীতে শুধু অবনতি হয়েছে। রেনেসার সময় মানসিক রোগীদের পাগল না ভেবে তাদের ভিন্ন ভাবা হতো, ভিন্ন হিসেবে অনুভব করা হতো, মনে করা হতো তাদের বিশেষ ধরনের কিছু জ্ঞান আছে, কারণ তারা যুক্তির সীমানা কী হতে পারে সেটি প্রদর্শন করতে পারতেন। বেশ কিছু বলয়ে তাদের শ্রদ্ধাও করা হতো এবং স্বাধীনভাবে তাদের চলাফেরা করার সুযোগ দেয়া হতো। কিন্তু তারপর ফুকোর ঐতিহাসিক গবেষণাগুলো দেখিয়েছিল যে মধ্য সপ্তদশ শতকে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়, যা অবিরাম মানসিক রোগীদের দেখেছে চিকিৎসাবিদ্যার দৃষ্টিভঙ্গিতে, এবং মানসিক রোগীদের স্বতন্ত্র প্রতিষ্ঠানে পৃথক করে রাখার প্রক্রিয়া চালু হয়েছে। তথাকথিত সুস্থ মানুষদের পাশে তাদের আর থাকার অনুমতি মেলেনি, পরিবার থেকে তাদের সরিয়ে ফেলা হয়েছে এবং অ্যাজাইলামে তাদের বন্দি করা হয়েছে, এবং তাদের দেখা হয় অসুস্থ হিসাবে, যাদের ভিন্ন হিসাবে সহ্য না করে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা উচিত এমনভাবে দেখা হয়। ফুকোর এর পরের অসাধারণ বইটিতেও একই ধরনের দর্শন দেখতে পাওয়া যায়। দ্য বার্থ অফ দ্য ক্লিনিক ১৯৫৩ সালে প্রকাশিত বই। এখানেও তার নিশানা মূলত চিকিৎসা বিজ্ঞান, তবে আরও বড় পরিসরে। তিনি পদ্ধতিগতভাবে সেই দৃষ্টিভঙ্গিকে আক্রমণ করেন যা দাবি করে চিকিৎসা বিজ্ঞান সময়ের সাথে আরও বেশি মানবিক হয়েছে। তিনি মেনে নিয়েছেন এখন অবশ্যই আমাদের অনেক ভালো চিকিৎসা আর ঔষধ আছে, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে অষ্টাদশ শতকে তথাকথিত সেই পেশাগত চিকিৎসকদের আবির্ভাব ঘটেছে এবং তিনি মনে করেন তারা ভয়ঙ্কর এক চরিত্র যিনি রোগীর দিকে সবসময় তাকান ভিন্নভাবে। ফুকো যার নাম দিয়েছিলেন মেডিকেল গেইস, চিকিৎসার দৃষ্টি, যা প্রকাশ করে সেই অমানবিকীকরণের প্রক্রিয়াটিকে, কোনো রোগীকে ব্যক্তি হিসাবে না দেখে বরং কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি হিসাবে দেখে। এই মেডিকেল দৃষ্টির নিচে কেউ শুধু অকেজো কিডনি বা লিভার সামগ্রিক সত্তা হিসেবে বিবেচ্য কোনো ব্যক্তি নয়। ফুকোর এর পরের কাজ ছিল রাষ্ট্রীয় শাস্তি ব্যবস্থা নিয়ে। ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, দ্য বার্থ অফ দ্য প্রিজন ১৯৭৫ সালে প্রকাশিত। এই অসাধারণ বইটিতে ফুকো নজর দেন রাষ্ট্রীয় শাস্তি ব্যবস্থার উপর। আবারও প্রচলিত দৃষ্টিভঙ্গি বলছে যে জেলখানা ও দণ্ড ব্যবস্থা আধুনিক বিশ্বে অনেক বেশি পরিমাণে মানবিক অতীতের সেই সব দিনগুলো থেকে যখন কিনা খোলা বাজারেই মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হতো। না, ফুকো দাবি করেছিলেন তার মতে সমস্যাটি হচ্ছে ক্ষমতাকে যদিও দেখতে দয়ালু মনে হয়, কিন্তু সেটি দয়ালু নয়। অন্যদিকে অতীতে এটা অবশ্যই যেমন দয়ালু ছিল না, আর সে কারণে প্রত্যক্ষ প্রতিবাদ আর উন্মুক্ত বিদ্রোহ প্ররোচনা করতে পারত। ফুকো লক্ষ্য করেন যে অতীতে কোনো মৃত্যুদণ্ডের পর দণ্ডিত ব্যক্তির শরীর হতে পারত সহমর্মিতা আর প্রশংসার কেন্দ্রবিন্দু, এবং যে শাস্তি পেল সে নয়, বরং শাস্তিদাতাই লজ্জার কেন্দ্র হতে পারত। এছাড়া জনসমক্ষে মৃত্যুদণ্ড প্রায়ই দাঙ্গার কারণ হতো বন্দির সমর্থনে। কিন্তু আধুনিক জেলখানার আবিষ্কার, যেখানে সবকিছুই ঘটে বদ্ধ দরজার পেছনে, যা কেউ দেখতে পায় না, আর সে কারণে রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, আর সে কারণে দণ্ড দেবার আধুনিক পদ্ধতি ফুকোর দৃষ্টিভঙ্গিতে সত্যিকারভাবে আদিম ও বর্বর।
ফুকোর শেষ বিশাল কাজটি ছিল যৌনতার ইতিহাস নিয়ে, দ্য হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি, 1776 থেকে 1964 সাল। ফুকোর এই বইটি বেশ কয়েকটি খণ্ডে লেখা। যৌনতা নিয়ে তিনি যে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন সেটিও পরিচিত মনে হবে। ফুকো বিদ্রোহ করেছিলেন সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যা দাবি করে আমরা এখন যৌনতার ব্যাপারে গভীরভাবে স্বাধীন এবং বিষয়টি সহজ। তিনি যুক্তি দেন অষ্টাদশ শতকের পর আমরা অবিরাম যৌনতাকে চিকিৎসাবিদ্যার বিষয়ে পরিণত করেছি। আমরা বিষয়টি হস্তান্তর করেছি পেশাগত যৌনতা নিয়ে গবেষক ও বিজ্ঞানীদের হাতে। আমরা এমন একটি যুগে বাস করি যাকে ফুকো বলেছিলেন সায়েন্সিয়া সেক্সুয়ালিস, সায়েন্স অফ সেক্সুয়ালিটি বা যৌনতার বিজ্ঞানের যুগ। ফুকো নস্টালজিয়ার সাথে রোম, চীন ও জাপানের দিকে তাকিয়েছিলেন, যেখানে তিনি শনাক্ত করেছিলেন সেই বিষয়টির প্রভাব যাকে তিনি বলেন আর্স ইরোটিকা অর্থাৎ ইরোটিক আর্ট, যেখানে পুরো মনোযোগ ছিল কিভাবে যৌনতার সুখ বৃদ্ধি করা যায়। এটাকে বৈজ্ঞানিকভাবে বোঝা কিংবা এর নানা বিষয়কে নামকরণ করা নয়। আবারও তিনি আধুনিকতাকে অভিযুক্ত করেছেন ভান করার জন্য যে আসলেই প্রগতি অর্জন হয়েছে বলে, যখন আসলেই হারিয়ে গেছে স্বতঃস্ফূর্ততা আর কল্পনা শক্তি। এই বইটির শেষ খণ্ড লেখার সময় ফুকো ছিলেন অসুস্থ। 1984 সালে 58 বছর বয়সে এইডসের কারণে তিনি মৃত্যুবরণ করেন। ফুকো যে দীর্ঘস্থায়ী অবদান রেখে গেছেন আমাদের জন্যে সেটা হচ্ছে যেভাবে আমরা ইতিহাসের দিকে তাকাই। আধুনিক পৃথিবীর অনেক কিছু সম্বন্ধে প্রায়ই আমাদের বলা হয় সেগুলো অসাধারণ, আর অতীতে স্পষ্টতই পরিস্থিতি খারাপ ছিল, যেমন শিক্ষা, গণমাধ্যম, আমাদের যোগাযোগের মাধ্যমগুলো। কিন্তু ফুকো আমাদের উৎসাহিত করেছিলেন বর্তমান সম্বন্ধে অতিমাত্রায় আশাবাদী আত্মতৃপ্তি থেকে বের হয়ে আসার জন্যে এবং দেখতে যে বহু উপায়ে অতীতে অনেক ভালো কিছু লুকিয়ে আছে। ফুকো আমাদের স্মৃতিবেদনায় আক্রান্ত করতে চেষ্টা করেননি। তিনি চেয়েছিলেন অতীত থেকে শিক্ষাগুলো নিয়ে যেন আমরা এখন যেভাবে বসবাস করছি সেটি আরও উন্নত করতে পারি। ফুকোর কাজ ঘৃণা করার প্রবণতা আছে একাডেমিক ইতিহাসবিদদের। তারা মনে করেন তার তথ্যগুলো নির্ভুল নয় এবং বারবারই কোনো না কোনো রেকর্ডে তথ্য বুঝতে ফুকো ভুল করেছেন। তারা এই বিষয়টি ইঙ্গিত করেন, কিন্তু ফুকো ঐতিহাসিক নির্ভুলতা নিয়ে আদৌ মাথা ঘামাননি। তার জন্য ইতিহাস ছিল ভালো ধারণার একটি গুদামঘর, আর সেই গুদামঘরটিকে অস্পৃশ্য আর আদি অকৃত্রিম রাখার বদলে তিনি সেখানে আক্রমণ করতে চেয়েছিলেন সেই সব ভালো ধারণাগুলো খুঁজে বের করার জন্যে। ফুকোর কাছ থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি আমাদের সময়ের প্রভাবশালী ধারণা আর প্রতিষ্ঠানগুলোকে ভালো করে দেখার সময় এবং সেগুলোকে প্রশ্ন করার জন্যে, তাদের ইতিহাস আর বিবর্তনের দিকে নজর দিয়ে। ফুকো যে কাজটি করেছিলেন সেটি অসাধারণ। তিনি ইতিহাসকে পরিণত করেছিলেন জীবন বর্ধিতকারী এবং দার্শনিকভাবে সমৃদ্ধ একটি বিষয়ে। অধ্যায় 45, যেমন মানুষটি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেননি, হানা অ্যারেন্ট। নাৎজি কর্মকর্তা অ্যাডলফ আইখমান খুবই কর্মঠ এবং দক্ষ একজন প্রশাসক ছিলেন। 1942 সাল থেকে তার উপর দায়িত্ব ছিল ইউরোপের সব ইহুদিকে পোল্যান্ডে অবস্থিত কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোয় পরিবহন করে আনা, যাদের একটা ছিল অসউইচ। এটাই ছিল হিটলারের সেই ফাইনাল সলিউশনের একটি অংশ, জার্মান সেনাবাহিনী দ্বারা অধিকৃত এলাকায় সব ইহুদিকে হত্যা করার মহাপরিকল্পনা। আইখমান ব্যক্তিগতভাবে দায়ী ছিলেন না এই ধরনের পদ্ধতিগতভাবে ইহুদি হত্যার নীতিমালা প্রণয়ন করার জন্যে, এটা তার নিজস্ব ধারণা ছিল না। তিনি কিন্তু গভীরভাবে যুক্ত ছিলেন পরিবহনের জন্য ব্যবহৃত রেলওয়ে সিস্টেমটির সাথে, যা এমন একটি নীতি বাস্তবায়ন করার কাজটি সম্ভব করেছিল। 1930-এর দশক থেকেই জার্মানিতে নাৎজিরা নানা ধরনের আইন প্রণয়ন করতে শুরু করেছিল, যেগুলো কার্যত ইহুদি জনগোষ্ঠীর সদস্যদের সব অধিকারই হরণ করেছিল। জার্মানির সাথে খারাপ যা কিছু হয়েছে সবকিছুর জন্য হিটলার ইহুদিদের দায়ী করেছিলেন এবং তার উন্মত্ত একটি ইচ্ছা ছিল তিনি তাদের উপর চূড়ান্ত প্রতিশোধ নেবেন। এই আইনগুলো সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ করেছিল, সব সম্পদ হস্তান্তর করতে ও সবসময় ইহুদি হিসাবে শনাক্তকারী চিহ্ন হলুদ তারা পরার জন্য তাদের বাধ্য করা হয়েছিল। গেটো বা শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের একসাথে বসবাস করতেও বাধ্য করা হয়েছিল, যা মূলত ছিল এক ধরনের কারাগার, যেখানে খাদ্য ছিল দুষ্প্রাপ্য
জীবন ছিল কঠোর। কিন্তু হিটলারের ফাইনাল সলিউশন এই দুর্দশায় আরও নতুন একটি অশুভ মাত্রা যোগ করেছিল। জাতিগত বিশোধনের লক্ষ্যে মিলিয়ন সংখ্যক ইহুদি হত্যা করার জন্য হিটলারের সিদ্ধান্তটির অর্থ ছিল যে নাৎজিদের কোনো না কোনো একটি উপায়ে তাদের অধিকৃত সব শহর থেকে ইহুদিদের এমন জায়গায় নিয়ে আসতে হবে যেখানে তাদের গণহত্যা করা যায়। বিদ্যমান সব কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোকে রূপান্তরিত করা হয়েছিল গ্যাস ব্যবহার করে গণহত্যা আর শবদেহ পুরানোর কারখানা হিসাবে, যেন সেগুলো প্রতিদিন শত শত মানুষকে হত্যা ও দাহ করতে পারে। আর যেহেতু এইসব ক্যাম্পগুলো ছিল পোল্যান্ডে, কার ওপর দায়িত্ব দেবার দরকার ছিল ইহুদিদের তাদের মৃত্যু অভিমুখে ট্রেনে বহন করে আনার জন্যে। যখন আইখম্যান তার অফিসে বসে কাগজপত্র নাড়াচাড়া করেছেন আর গুরুত্বপূর্ণ ফোন করেছেন, মিলিয়ন সংখ্যক মানুষ তখন মারা গেছে তার সেই কাজের জন্য। কেউ মারা গেছে না খেয়ে, কেউ টাইফয়েডে, অন্যদের কাজ করিয়ে মারা হয়েছে, তবে বেশিরভাগকে হত্যা করা হয়েছিল গ্যাস দিয়ে। নাৎজি জার্মানিতে ট্রেন সবসময়ই সময় মতো চলেছে। আইখম্যান ও তার অধীনস্থরা সেই বিষয়টি নিশ্চিত করেছিল। তাদের দক্ষতার কারণে সবসময় ট্রেন ভর্তি ছিল। নারী পুরুষ আর শিশুদের নিয়ে মৃত্যু অভিমুখে যন্ত্রণাময় তাদের সেই যাত্রায় তাদের সাধারণত কোনো খাবার বা পানি দেয়া হতো না, কখনো তীব্র গরম বা তীব্র শীতে। যাত্রাপথেই মারা গিয়েছিলেন বহু মানুষ, বিশেষ করে বৃদ্ধ আর অসুস্থরা। যারা বেঁচে থাকতেন তারা দুর্বল ও ক্লান্ত শরীরে আতঙ্ক নিয়ে গন্তব্যে পৌঁছাতেন। শাওয়ারের ছদ্মবেশে বানানো গ্যাস চেম্বারগুলোয় তাদের জোর করে ঢুকিয়ে দিত জার্মান সৈন্যরা, যেখানে তাদের সব কাপড় খুলে ফেলতে বলা হতো, দরজা বন্ধ করে দেয়া হতো। আর এখানেই নাৎজিরা জিকলন গ্যাস ব্যবহার করে গণহত্যার কাজটি সম্পন্ন করত। এরপর তাদের মৃতদেহগুলোকে পোড়ানো হতো ও তাদের সাথে বহন করে আনা জিনিসগুলো লুট করা হতো। যদি তাদের সাথে সাথে এভাবে হত্যা না করা হতো, তাদের মধ্যে অপেক্ষাকৃত সুস্থদের হয়তো কাজ করতে বাধ্য করা হতো সামান্য খাদ্যের বিনিময়ে। নাৎজি প্রহরীরা মজা করার জন্যেও তাদের নির্যাতন কিংবা কখনো গুলি করে হত্যা করত। আইখম্যান এইসব অপরাধ ঘটানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি মিত্রবাহিনীর হাতে গ্রেফতার হওয়া এড়াতে পেরেছিলেন। এক পর্যায়ে তিনি আর্জেন্টিনায় পালিয়ে আসেন, যেখানে 1960 সাল অবধি বাস করেছিলেন কোনো সমস্যা ছাড়াই। তবে 1960 সালে ইসরায়েলি সিক্রেট পুলিশ মোজাদ বুয়েনোস আয়ার্সে তাকে খুঁজে বের করে এবং গ্রেফতার করে। এরপর তাকে বিচারের জন্য ইসরায়েলে নিয়ে আসা হয়। আইখম্যান কি কোনো ধরনের অশুভ দানব ছিলেন, ধর্ষকামী কেউ, যে কিনা অন্যদের দুর্দশা আর কষ্টের সুখ অনুভব করত? এটাই বেশিরভাগ মানুষ বিশ্বাস করতেন এই বিচার শুরু হবার আগে। নতুবা কিভাবে তিনি এই হলোকাস্টে বা গণহত্যায় অংশগ্রহণ করতে পেরেছিলেন? বেশ কয়েক বছর ধরে তার কাজ ছিল সারা ইউরোপ থেকে কিভাবে ইহুদিদের মৃত্যু শিবিরে পাঠানো যেতে পারে তার কার্যকরী উপায় খুঁজে বের করা। নিশ্চয়ই এমন কাজ শুধু কোনো অশুভ দানবের পক্ষেই সম্ভব, যে কিনা এই কাজ করে রাতে ঘুমাতে পারে। দার্শনিক হানা অ্যারেন্ট, জন্ম 1906 সালে, মৃত্যু 75 সালে, একজন জার্মান ইহুদি যিনি যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন ইউরোপ যুদ্ধ চলাকালে। তিনি নিউ ইয়র্কার ম্যাগাজিনের জন্য আইখম্যানের বিচারটি রিপোর্ট করতে ইসরায়েলে জেরুজালেমে এসেছিলেন। তিনি আগ্রহী ছিলেন নাৎজি কর্তৃত্ববাদী রাষ্ট্র কাঠামোর দ্বারা উৎপাদিত এই চরিত্রটির মুখোমুখি হবেন, যে রাষ্ট্রের সমাজে স্বাধীনভাবে চিন্তা করা খুবই দুরূহ একটি কাজ ছিল। তিনি এই মানুষটিকে বুঝতে চেষ্টা করেছিলেন, একটা ধারণা পেতে চেয়েছিলেন তিনি আসলে কেমন দেখতে এবং কিভাবে তিনি এই ভয়ঙ্কর কাণ্ড করতে পেরেছিলেন। আরেন্টের দেখা প্রথম নাৎজি আইখম্যান নয়, তিনি নিজেও নাৎজির হাত থেকে পালিয়ে বেঁচেছিলেন। জার্মানি থেকে ফ্রান্স হয়ে পরে একসময় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। মার্বুর্গ বিশ্ববিদ্যালয়ের তরুণী আরেন্টের শিক্ষক ছিলেন বিখ্যাত জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার। খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল, যখন তার বয়স মাত্র 18 আর হাইডেগার ছিলেন বিবাহিত। হাইডেগার তখন ব্যস্ত ছিলেন তার বিং অ্যান্ড টাইম লেখা নিয়ে, 1962 সালে যেটা প্রকাশিত হয়। ভয়ঙ্কর কঠিন একটা বই, যা কেউ কেউ মনে করেন এটা দর্শনে একটা বিশাল অবদান, আবার অনেকেই এটাকে অস্পষ্ট ভাবনাপ্রসূত একটা লেখা মনে করেছিলেন। পরবর্তীতে হাইডেগার নিজেই নাৎজি পার্টির একজন একনিষ্ঠ সদস্য হবার মতো ভুল কাজটি করেছিলেন, যখন তিনি
ইহুদি বিরোধী নীতিকে সমর্থন ও তার বন্ধু দার্শনিক এডমন্ড হুজারেলের নাম বিং অ্যান্ড টাইমের উৎসর্গ পৃষ্ঠা থেকে বাদ দিয়েছিলেন, কারণ তিনি ছিলেন ইহুদি। কিন্তু জেরুজালেমে বিচার প্রক্রিয়া দেখতে এসে আরেন্ট খুব ভিন্ন ধরনের এক নাৎজির দেখা পেয়েছিলেন, যে কিনা খুবই সাধারণ মানুষ, যে কিনা সে কি কাজ করছে তা নিয়ে খুব গভীরভাবে না ভাবার সিদ্ধান্ত নিয়েছিল। আর নিজের কাজ সম্বন্ধে তার চিন্তা করার অক্ষমতাটির পরিণতি ছিল ভয়াবহ। কিন্তু অবশ্যই তিনি অশুভ ধর্ষকামী কেউ ছিলেন না, যা আরেন্ট হয়তো আশা করেছিলেন তার মধ্যে দেখবেন বলে। বরং আইকম্যান ছিলেন এমন কেউ যে অন্য যে কোনো সাধারণ মানুষের মতোই, কিন্তু সমানভাবেই বিপজ্জনক। আরেন্ট যাকে বলেছিলেন একজন আনথিঙ্কিং ম্যান, যে মানুষ চিন্তা করে না। জার্মানিতে যেখানে বর্ণবাদের সব কুৎসিত রূপগুলো আইন হিসেবে সূত্রবদ্ধ হয়েছিল, তার জন্য খুব সহজ ছিল নিজেকে রাজি করানো যে তিনি যা করছেন ঠিক কাজই করছেন। পরিস্থিতি তাকে সুযোগ করে দিয়েছিল তার পেশায় সফল হবার জন্যে, এবং সেই সুযোগটি তিনি নিয়েছিলেন। হিটলারের ইহুদি গণহত্যার নীল নকশার ফাইনাল সলিউশন ছিল আইকম্যানের জন্য একটা সুযোগ, তার কাজে যোগ্যতা দেখানো এবং তিনি কাজটি কত ভালোভাবে করতে পারেন সেই দক্ষতার প্রমাণ দেবার জন্যে। বিষয়টি কল্পনা করা খুব কঠিন, কিন্তু আরেন্টের বহু সমালোচকই মনে করতেন তিনি ঠিক বলছেন না। কিন্তু তিনি অনুভব করেছিলেন যে আইকম্যান আন্তরিক ও সত্য কথাই বলছে যখন সে দাবি করেছিল সে শুধু তার কর্তব্য পালন করেছিল। কিছু নাৎজির ব্যতিক্রম, আইকম্যানকে দেখে তার মনে হয়নি যে ইহুদিদের প্রতি তীব্র কোনো ঘৃণা তাকে পরিচালিত করেছিল। তার মধ্যে হিটলারের কোনো বিষই ছিল না, কারণ বহু নাৎজি ছিল তখন জার্মানিতে যারা আনন্দের সাথে কোনো ইহুদিকে পিটিয়ে হত্যা করতে পারত রাস্তায়, যদি তারা হাইল হিটলার বলে সম্ভাষণ না করত। কিন্তু তিনি তাদের মধ্যেও একজন ছিলেন না। কিন্তু তারপরও নাৎজিদের আনুষ্ঠানিক অবস্থানটি অনুসরণ ও গ্রহণ করে নিয়েছিলেন। কিন্তু তার পরিণতি ছিল আরও অনেক ভয়াবহ। তিনি বহু মিলিয়ন ইহুদিকে তাদের মৃত্যু অভিমুখে প্রেরণ করেছিলেন, এমনকি যখন তিনি তার বিরুদ্ধে আনা সাক্ষ্য প্রমাণগুলো দেখছিলেন বা শুনছিলেন। তার অপরাধটি কী ছিল সেটি বোঝা তার জন্যে বেশ কষ্টকর প্রমাণিত হয়েছিল। তিনি যতটুকু জানেন, যেটুকু তিনি কোনো আইন ভঙ্গ করেননি বা নিজে কাউকে সরাসরি হত্যা করেননি বা অন্য কাউকে সেটি করতেও বলেননি তার হয়ে, তিনি যুক্তিসঙ্গতভাবে কাজ করেছিলেন। তাকে প্রতিপালন করা হয়েছে রাষ্ট্রীয় আইন মেনে চলতে এবং প্রশিক্ষিত করা হয়েছে নির্দেশ অনুসরণ করার জন্য। আর তার চারপাশে সব মানুষই যখন একই কাজ করেছে তার মতোই, অন্যদের নির্দেশ গ্রহণ করার মাধ্যমে তিনি তার দৈনন্দিন কাজের ভয়াবহ সেই পরিণতির জন্য দায়বদ্ধ হবার অনুভূতি এড়াতে পেরেছিলেন। গবাদি পশু বহনকারী ট্রাক আর ট্রেন বগিতে মানুষকে গাদাগাদি করে ওঠানো বা মৃত্যু ক্যাম্পে ভ্রমণ করার কোনো প্রয়োজন ছিল না আইকম্যানের। সুতরাং তেমন কিছু তিনি করেননি। আইকম্যান আদালতে বলেছিলেন তিনি ডাক্তার হতে পারেননি কারণ তিনি রক্ত ভয় পান, কিন্তু তার হাতেই রক্তের দাগ এখনও। তিনি এমন একটি পদ্ধতির উৎপাদন বা সমাজের সৃষ্টি যা কোনো না কোনোভাবে তাকে তার নিজের কাজ ও সত্যিকারের মানুষের ওপর সেই কাজের পরিণতিগুলো সমালোচনামূলক বা ক্রিটিক্যাল উপায়ে কোনো চিন্তা করা থেকে প্রতিহত করেছিল, যেন তিনি অন্য কোনো মানুষের অনুভূতি আদৌ অনুভব করতে পারেন না। তার বিচারের পুরো সময় জুড়েই আইকম্যান তার নিজের নিরপরাধতা সংক্রান্ত বিভ্রান্তিকর ধারণাটি থেকে সরে আসেননি একবারও। আর এটা যদি না হয়ে থাকে, তাহলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এমন কিছু বলতে যে তিনি শুধু নির্দেশ মান্য করছেন। এটাই তার নিজেকে বাঁচানোর শ্রেষ্ঠ উপায় হতে পারে। আর যদি তাই হয়, তিনি আরেন্টকে বোকা বানিয়েছিলেন। আরেন্ট এখানে তার বিখ্যাত শব্দ ব্যানালিটি অফ ইভিল ব্যবহার করেছিলেন ব্যাখ্যা করতে তিনি যা আইকম্যানের মধ্যে দেখেছিলেন। যদি কিছু ব্যানাল হয়, সেটি খুব সাধারণ, বিরক্তিকর আর মৌলিকতা শূন্য। আইকম্যানের অশুভ রূপটি ছিল তিনি দাবি করেছিলেন খুব সাধারণ, সেই অর্থে যে এটি একটি আমলার অশুভ কর্ম, একজন অফিস ম্যানেজারের কাজ। এটি কোনো দানবীয় ধর্ষকামী শয়তানের কাজ নয়। তিনি হচ্ছেন খুব সাধারণ এক ধরনের মানুষ, যিনি নাৎজিদের দৃষ্টিভঙ্গিকে সুযোগ দিয়েছিলেন তিনি যা কিছু করবেন সেটি প্রভাবিত করার জন্যে। আরেন্টের দর্শনকে অনুপ্রাণিত করেছিল তার চারপাশে ঘটা নানা ঘটনা। তিনি সেই ধরনের দার্শনিক ছিলেন না যিনি কিনা তার জীবন আর্ম চেয়ারে বসে কাটাতে পারেন বিশুদ্ধ বিমূর্ত ভাবনা অথবা কোনো একটা শব্দের নিখুঁত অর্থ কী হতে পারে সেটি নিয়ে অশেষ বিতর্কে সময় কাটানোর মাধ্যমে। তার দর্শনের সংযোগ ছিল বর্তমান ইতিহাস আর যাপিত জীবনের অভিজ্ঞতার সাথে।
তিনি যা লিখেছিলেন তার বই এইচম্যান ইন জেরুজালেমে। তার ভিত্তি ছিল একটি মানুষকে নিয়ে তার পর্যবেক্ষণ এবং তার কাজের যথার্থতা দাবি করে প্রস্তাবিত আইখম্যানের ভাষা আর যুক্তিগুলো বিশ্লেষণ। সেখানে থেকে তিনি যা দেখেছিলেন, তিনি আরও বেশি সাধারণ প্রত্যাশা করেছিলেন, যা আমরা কোনো একদলীয় নিপীড়নমূলক রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র কাঠামোয় দেখতে পারি, এবং সেই সব মানুষের ওপর এর ভয়ঙ্কর প্রভাব কী হতে পারে যারা এর আরোপিত চিন্তার প্রক্রিয়া ও কাঠামোকে প্রতিহত করতে পারেন না। আইখম্যান সেই সময়ের বহু নাৎজির মতো ব্যর্থ হয়েছিলেন বিষয়গুলো অন্য কারো দৃষ্টিভঙ্গি থেকে দেখতে। তিনি যথেষ্ট সাহসী ছিলেন না যে আইনগুলো তাকে দেয়া হয়েছে সেগুলোকে প্রশ্ন করার মতো সাহস দেখাতে পারতেন। তিনি শুধু সেরা উপায়গুলোর অনুসন্ধান করেছিলেন, কিভাবে সেটি অনুসরণ করা যায়। তার কল্পনা শক্তির ঘাটতি ছিল। আরেন্ট তাকে ব্যাখ্যা করেছেন অগভীর আর মেধাশূন্য হিসাবে, যদিও সেটি তার একটি নাটকও হতে পারে। সে যদি সত্যি একটি দানব হতো, তাকে দেখে আতঙ্কিত হতে হতো আমাদের। কিন্তু দানবরা অন্তত সংখ্যায় বেশি নয় এবং সাধারণত খুব সহজেই তাদের চিহ্নিত করা যায়। কিন্তু যা আরও বেশি আতঙ্কের সেটা হচ্ছে সেই বাস্তবতা যে তারা দেখতে আসলেই আর যে কোনো একটি সাধারণ মানুষের মতোই। আইখম্যান খুব সাধারণ এক মানুষ, যে কিনা তিনি কী করছেন সেই বিষয়ে প্রশ্ন না করার মাধ্যমে মানবতার ইতিহাসে সবচেয়ে জঘন্য অশুভ কাজটিকে অংশ নিয়েছিলেন। তিনি যদি নাৎসি জার্মানিতে বাস না করতেন, তাহলে সম্ভাবনা খুব কম ছিল আদৌ কোনো অশুভ মানুষ হয়ে ওঠার। পরিস্থিতি তার বিপক্ষে ছিল, কিন্তু সেটি তার অপরাধ আর দায়বদ্ধতাকে মুছে দেয় না। তিনি অনৈতিক নির্দেশের প্রতি অনুগত ছিল, আর নাৎজি আদেশ মানা, যতটুকু আরেন্ট মনে করেন, তা হল ফাইনাল সলিউশনকে সমর্থন করার সমতুল্য। তাকে যা করার নির্দেশ দেয়া হয়েছে সেটা সম্বন্ধে প্রশ্ন না করে আর সেই আদেশ মান্য করার মাধ্যমে তিনি গণহত্যায় অংশ নিয়েছিলেন, এমনকি যখন তার নিজের দৃষ্টিভঙ্গি থেকেও, যেখানে তিনি দাবি করেছিলেন তিনি শুধু ট্রেনের সময়সূচি তৈরি করেছেন। বিচারের একটি পর্যায়ে তিনি এমনকি দাবি করেছিলেন যে তিনি ইমানুয়েল কান্টের থিওরি অফ মোরাল ডিউটি অনুযায়ী কাজ করেছেন, যেন আদেশ মান্য করে সঠিক কাজ করেছিলেন। তিনি পুরোপুরি বুঝতে ব্যর্থ হয়েছিলেন যে কান্ট বিশ্বাস করতেন মানুষের সাথে শ্রদ্ধা আর সম্মানের সাথে আচরণ করাটাই নৈতিকতার মৌলিক ভিত্তি। অধ্যায় 46, নতুন করে দেখা জ্যাক দেরিদা। জ্যাক দেরিদা আধুনিক সময়ের ফরাসি বুদ্ধিজীবী সমাজের সবচেয়ে প্রখ্যাত, বিতর্কিত এবং প্রাজ্ঞ একজন চরিত্র। তিনি দর্শন চর্চা করার একটা নতুন উপায় আবিষ্কার করেছিলেন, যার নাম দিয়েছিলেন ডিকনস্ট্রাকশন, যা বহু একাডেমিক ক্ষেত্র বোঝার ক্ষেত্রে মৌলিক পরিবর্তন এনেছিল, বিশেষ করে লিটারেসি স্টাডিজ। দেরিদা 1930 সালে এলবিয়ারে জন্মগ্রহণ করেছিলেন। এলবিয়ার আলজেরিয়ায়, তখন সেটা ছিল ফরাসি উপনিবেশ। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠের একটা শহরতলি। তার পরিবার ছিল ইহুদি ধর্মাবলম্বী। স্থানীয় একটি মদ তৈরির কারখানা সেলসম্যান ছিলেন তার বাবা। স্কুলে শুরুতে তিনি তার মেধা চিহ্ন দেখাতে পারেননি। পেশাজীবী ফুটবল খেলোয়াড় হবার স্বপ্ন ছিল তার। 1942 সালে নাৎজিদের সহযোগিতাকারী ফরাসি ভিচি সরকারের প্রণয়ন করা নতুন আইনের কারণে দেরিদার মতো সব ইহুদি ছেলেমেয়েদের স্কুল থেকে জোর করে বহিষ্কার করা হয়েছিল। সেই সময়ের বেশিরভাগটাই তার কেটেছিল বাড়িতে তার মায়ের সাথে। নাৎজি আইন ছাড়াও আলজেরিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ইহুদি বিদ্বেষের কারণে তাকে বেশ দুর্ভোগ সহ্য করতে হয়েছিল। ইহুদিবাদ, খ্রিস্টান ও ইসলাম পরস্পর সংযুক্ত অথচ ভিন্ন তিনটি ধর্মের মধ্যে সর্বনিম্ন অবস্থানটি তার অভিজ্ঞতায় গভীরভাবে ছাপ রেখেছিল। তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে এই ভিন্ন ধর্মগুলো প্রত্যেকটি দাবি করে তারা সত্য বলছে, কিন্তু কোনোটি জানে না কিভাবে অন্য ধর্মের সাথে বিশেষভাবে সম্মানের সাথে আচরণ করতে হয়। 1949 সালে 19 বছর বয়সে প্যারিসে আসেন ফ্রান্সের অত্যন্ত সম্মানজনক স্কুল একুল নর্মাল সুপিরিয়রে পড়ার জন্যে। তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন, কিন্তু তার সেই অদ্ভুত পরিস্থিতিও ছিল পড়াশোনার সুযোগ হিসেবে খুবই সুবিধাজনক অবস্থা, কিন্তু আলজেরীয় ইহুদি হবার কারণে যার অবস্থান ছিল মেট্রোপলিটন প্যারিসের প্রান্তে। যদিও দেরিদা আত্মজীবনীমূলক লেখক ছিলেন না, তবে তার কাজগুলো ধর্মীয় অসহিষ্ণুতা, সংস্কার আর বর্জন, বিদ্বেষের প্রত্যক্ষ অভিজ্ঞতাগুলোর প্রতি অতি বিমূর্ত প্রতিক্রিয়া হিসেবে অনেকে ভাবেন। দেরিদা যদিও বিষয়টিকে কখনোই মেনে নেননি, 1960-এর দশকের শেষ থেকে জ্যাক দেরিদা সেই ধারণাগুলোর প্রস্তাব করে শুরু করেন যা তার নাম সুপরিচিত করেছিল,
এক পর্যায়ে তিনি একজন সেলিব্রিটি বুদ্ধিজীবীতে পরিণত হন ইউরোপ ও আমেরিকায়। তিনি বেশ সুদর্শন ছিলেন, তার চুল কাটার শৈলী ছিল লক্ষ্য করার মতো। তার ভালোবাসার জীবনও বেশ বিচিত্র আর সমৃদ্ধ ছিল। 1980 সালে তাকে পুরোপুরি মিথ্যা মাদক পাচারের কেসে আটক করা হয়। তাকে সমর্থন করেছিলেন তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ডান ও বামের রাজনীতিবিদরা। তিনি স্নুকার খেলতে ভালোবাসতেন। 2004 সালে অগ্ন্যাশয়ের ক্যান্সারে তিনি মারা যান 74 বছর বয়সে। দেরিদা প্রায় 40টি বই লিখেছিলেন, যাদের প্রত্যেকটি দুর্বোধ্য এবং সূক্ষ্ম, কিন্তু তার লেখার গুরুত্ব আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে 3টি প্রাথমিকভাবে অদ্ভুত শব্দ বোঝার মাধ্যমে, যা তিনি প্রায়ই ব্যবহার করেছিলেন: ডিকনস্ট্রাকশন, অ্যাপোরিয়া এবং লগোসেন্ট্রিজম। এই শব্দগুলোর পেছনে গুরুত্বপূর্ণ কিছু ধারণা আছে। ডিকনস্ট্রাকশন শব্দটি মূলত দেরিদার সাথে সংশ্লিষ্ট একটি শব্দ। তিনি শব্দটি দিয়ে বোঝাতে চেয়েছিলেন তার চিন্তার প্রক্রিয়াটিকে। যদিও যখন অন্যরা তার এই শব্দটি ব্যবহার করতে শুরু করেছিলেন, তিনি প্রায়ই অনুভব করেছেন শব্দটি দিয়ে যা বোঝাতে চেয়েছিলেন সেটি তারা বোঝাতে পারেননি। মূলত ডিকনস্ট্রাকশন মানে কোনো একটি ধারণার প্রতি অতিমাত্রায় আনুগত্যকে ভাঙা এবং দেখতে শেখা যে সত্যের কিছু অংশ এর বিপরীতে লুকিয়ে থাকতে পারে। 1967 সালে তিনি তার প্রথম বিখ্যাত বই অফ গ্রামাটোলজি প্রকাশ করেছিলেন। এখানে দেরিদা প্রস্তাব করেছিলেন পশ্চিমা দর্শনে সেই সক্রেটিসের সময় থেকে পদ্ধতিগতভাবে কথা বলা বা বক্তৃতা বা স্পিচের উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে, যাকে মনে করা হয় অকৃত্রিম যোগাযোগ। লিখিত কিছুকে মনে করা হয় শুধু মানুষ কি বলতে পারে তারই একটি প্রতিলিপি, একটি সেকেন্ড হ্যান্ড রিপোর্ট, যার মধ্যে সেই ক্রিয়া প্রতিক্রিয়া আর সত্যতা নেই যা থাকে কথোপকথনের মধ্যে, এবং কদাচিৎ মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখক কিছু বলছেন। কিন্তু দেরিদার কাজের নাটকীয়তা এসেছিল যে তিনি এই দাবি থেকে আরও বড় একটি দাবি করেছিলেন। তার আরও সর্বব্যাপী লক্ষ্য ছিল আরও বেশি অস্বস্তিকর প্রস্তাবনা উপস্থাপন করা। কিন্তু যখন একবার বিষয়টি নিয়ে আমরা ভালোভাবে লক্ষ্য করব, দেখব আমাদের সব চিন্তাই আক্রান্ত সেই শক্তি দিয়ে যা অযৌক্তিক, কোনো কিছুকে অন্য কিছুর চেয়ে সুবিধা দেবার ক্ষেত্রে সহায়ক। লেখার চেয়ে কথাকে প্রাধান্য দেয়া, আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দেয়া, নারীদের চেয়ে অন্তত বেশ দীর্ঘ সময় ধরে পুরুষদের প্রাধান্য দেয়া, ছবির চেয়ে শব্দকে, স্পর্শের চেয়ে দৃষ্টিকে। তার মূল বক্তব্যটি ছিল এই সুবিধা দেবার প্রবণতাটিকে এই সমীকরণের অপেক্ষাকৃত তথাকথিত কম মূল্যবান ও অবহেলিত অংশটি গুণ ও মূল্য যাচাই করার ব্যর্থতা। তিনি অবশ্যই এমন কিছু দাবি করেননি যে সবকিছুই অর্থহীন। তিনি বলতে চেয়েছিলেন যে আমাদের মৌলিক কিছু বিরোধিতার অবহেলিত বিপরীত অংশটি ভালোবাসা ও নজর পাবার যোগ্যতা রাখে। দেরিদা তার প্রায় 40টিরও বেশি বইতে গুরুত্বপূর্ণ কিছু বাইনারি শব্দকে ডিকনস্ট্রাক্ট করেছিলেন: যুক্তি বনাম আবেগ, পুরুষত্ব বনাম নারীত্ব, লাভ বনাম দয়াশীলতা, উচ্চ সংস্কৃতি বনাম নিম্ন সংস্কৃতি। তিনি আশা করেছিলেন আমরা আরও বুদ্ধিমত্তার সাথে বাঁচতে শিখব এই শব্দগুলোর অন্তরালে থাকা কিছু দ্বন্দ্ব নিয়ে, এবং আমরা বুঝতে শিখব যে উভয় পাশেই অর্থবহ কিছু আছে এবং উভয় পাশে কিছু ভ্রান্তি আছে এবং উভয়ের পরস্পরকে প্রয়োজন। এই মধ্যবর্তী টানাপড়েন আবশ্যিকভাবেই অপরিবর্তনযোগ্য প্রমাণিত হতে পারে। মনে হতে পারে দেরিদা সবসময় ডিকনস্ট্রাকশন ব্যবহার করেছিলেন প্রথাগত ভাবনা আর মুক্তবাজার অর্থনীতিকে আক্রমণ করা ও তার মাধ্যমে বামপন্থী সাম্যবাদী ধারণাকে সমর্থন করার জন্যে। কিন্তু তিনি অনেক বেশি সূক্ষ্ম ছিলেন তার চিন্তার প্রক্রিয়ায়। যেমন তিনি সমতার ধারণাটিকে ডিকনস্ট্রাকশন করার সময় প্রস্তাব করেছিলেন যে অসমতার চেয়ে সমতা সবসময় ভালো, এমন দাবি হয়তো আধুনিক উদারনীতিবাদের মূলমন্ত্র হতে পারে, কিন্তু বাস্তবিকভাবে অস্থিতিশীল ও অস্পষ্ট। তিনি দেখান যে কিছু শ্রেষ্ঠতম মানবিক পরিস্থিতি যা আমরা জানি স্পষ্টতই সেগুলো ক্রিয়াশীল সাম্যের উদাহরণ নয়। কোনো ধারণাকে বিনির্মাণ করা মানে দেখানো এটি নানা ধরনের যৌক্তিক ত্রুটি দ্বারা পূর্ণ ও সংশয়াচ্ছন্ন। আমরা এই ধারণাগুলোর অপরিচ্ছন্নতা যেন সবসময় স্মরণে রাখি। দেরিদা আমাদের কল্পনা করার প্রবণতাকে সমালোচনা করেছিলেন, যে কল্পনাটি হচ্ছে প্রতিটি সমস্যার পেছনে কোথাও না কোথাও ভালো সুস্পষ্ট কোনো সমাধান আছে। তিনি ভাবতেন আমরা হচ্ছি সেই প্রাণী
যাদের নিয়তি হচ্ছে সুস্পষ্ট কোনো উত্তর ছাড়াই জীবন কাটানো। আর সেই সুস্পষ্টতার জন্য আমাদের কামনাই হচ্ছে সব সমস্যার মূলে। তিনি স্থূল সরলতার প্রতি আমাদের ভালোবাসাকে নিরাময় করতে চেয়েছিলেন। জ্ঞানের একটি স্থায়ী দোদুল্যমান পরিস্থিতির সাথে যেন আমরা স্বস্তিতে বসবাস করতে পারি, সেটি তিনি চেয়েছিলেন। যেমন তিনি যুক্তি দিয়েছিলেন আমরা সঙ্গত কারণেই পুঁজিবাদ আর সমাজতন্ত্রের সুবিধা নিয়ে সংশয়গ্রস্ত, যেমন আমরা সংশয়গ্রস্ত ভালোবাসা আর যৌনতাকে নিয়ে। এই বিষয়গুলো নিয়ে কখনোই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। সমীকরণের দুই পাশে উপযোগী উপাদান আছে। পুঁজিবাদ হয়তো খুবই চমৎকার অথবা পাপপূর্ণ, অথবা ভালোবাসা আর যৌনতা পরস্পরভাবে খুবই ঘনিষ্ঠ এমন কিছু, বা কোনো সম্পর্ক নেই এমন উপসংহারে দ্রুত পৌঁছে যাওয়া মানে বাস্তবতার বর্ণিল বিচিত্র রূপটাকে এড়িয়ে চলা। এইসব বিষয় নিয়ে সংশয়গ্রস্ত হওয়া আর অনিশ্চয়তায় ভোগা দুর্বলতার অথবা নির্বুদ্ধিতার কোনো প্রকাশ নয়। দেরিদার মতে এটাই প্রাপ্তবয়স্কতার কেন্দ্রীয় চিহ্ন। দেরিদার কৌশল ছিল এই পরিস্থিতিগুলোই গ্র্যামারাইজ বা আকর্ষণীয় করে তোলা, এটাকে ইতিবাচক রূপে উপস্থাপন করা। এ কারণে তিনি সেই সুন্দর গ্রিক শব্দটি ফিরিয়ে নিয়ে এনেছিলেন, অ্যাপোরিয়া, যার মানে ইম্পেস, অচলাবস্থা অথবা পাজলমেন্ট বা বিভ্রান্তিকর একটি অবস্থা। তিনি প্রস্তাব করেছিলেন যে অ্যাপোরিয়া এমন একটি পরিস্থিতি যেখানে আমাদের গর্ব করা উচিত, নিয়মিতভাবেই সংশয় এই পরিস্থিতিটি অনুভব করা উচিত। দেরিদার বিশ্বভাবনায় সন্দেহ বিব্রতকর অসমাপ্ত কোনো পরিস্থিতি নয়, বরং শুধু সেটি প্রাপ্তবয়স্ক মনকেই নির্দেশ করে। দেরিদার একটি প্রধান সমালোচনার লক্ষ্য ছিল চিন্তা করার সেই পদ্ধতি যার নাম তিনি দিয়েছিলেন লোগোসেন্ট্রিজম, যার মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন দ্রুত অতিমাত্রায় তৎপর যুক্তি আর সুস্পষ্ট সংজ্ঞার প্রতি আত্মনিবেদন, যার ভিত্তি ভাষার উপর সেই অন্ধবিশ্বাস যে যোগাযোগের জন্যে সেটি প্রাকৃতিক ও সেরা উপায়। দেরিদা সঙ্গীত আর শিল্পকলার অনুরাগী ছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে বহু গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনুভব করতে পারি যা কখনোই সুস্পষ্টভাবে ভাষায় প্রকাশ করা যাবে না। মৌখিক বা লিখিত শব্দ দিয়ে যা লোগোসেন্ট্রিকরা প্রায়ই ভুলে যান। লোগোসেন্ট্রিজমের একটি উদাহরণ তাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে আইকিউ ধারণাটির বিশেষ গুরুত্ব, যা মূলত পরিমাপ করে যৌক্তিক কিছু ধাঁধা সমাধান করার কারো যোগ্যতাকে, মোটা দাগে যা উপেক্ষা করে মনের অন্যান্য গুণাবলীকে। যেমন এটা খুবই সামান্য আমাদের তথ্য দেয় মানুষটির বন্ধুত্ব সৃষ্টি করার ক্ষমতা কতটুকু বা বাবা মা হবার যোগ্যতা কতটুকু, অথবা আনন্দ করা কিংবা তাদের আবেগগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতাই বা কেমন। কিছু মানুষ হয়তো দক্ষ নয় কোনো জ্যামিতিক ধারাবাহিকতার ধাঁধা সমাধানে, কিন্তু কোনো বিবাহিত জীবনকে, ব্যবসা আর ছুটি কিংবা কোনো উৎসব আর জীবনকে অন্যভাবে সফল করতে তার দক্ষতা কতটুকু সে বিষয়ে আইকিউ আমাদের কোনো তথ্য দেয় না, যার প্রত্যেকটি গুরুত্ব তিনি বুঝেছিলেন। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা দেরিদা ফুটবল আর স্নুকার প্রেমী আলজেরীয় ইহুদি ছিলেন। তিনি আধুনিক বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গির দিকে সন্দেহের আঙুল তুলেছিলেন। অনেক বিখ্যাত চিন্তাবিদের মতো দেরিদাকে আমাদের মনে রাখা দরকার কিছু অতিমাত্রাপূর্ণ দৃষ্টিভঙ্গির সংশোধনী হিসাবে। তার ক্ষেত্রে সেটা ছিল যুক্তি আর সুস্পষ্ট উত্তরের প্রতি অতিমাত্রায় আনুগত্য। দেরিদা সব প্রাধান্য পরম্পরাকে বিলোপ করতে চাননি। তিনি জানতেন নিষ্ঠুরতাকে কোনো সময় দয়াশীলতার উপর, বুদ্ধিমত্তাকে নির্বুদ্ধিতার উপর সুযোগ দেয়া যাবে না। কিন্তু তিনি একইভাবে বুঝতে পেরেছিলেন যে কত কিছু আমরা অজান্তে বাতিল করে দেই শুধু এর বিপরীত ধারণাগুলো সমীকরণের ওপাশে থাকে বলে। দেরিদা আমাদের ধৈর্য আর নম্রতার সাথে মনে করিয়ে দেন সেই ধারণাগুলোর গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদের দেখা উচিত এবং কৌতূহলী হওয়া উচিত কেন ভালো হতে পারে যখন খুব অল্প সময়ের জন্য হলেও আমরা যে কোনো বিতর্কের অন্য পাশে থাকি। অধ্যায় ৪৭, ভুল থেকে শেখা, কার্ল পপার ও থমাস কুন। ১৬৬৬ খ্রিস্টাব্দে এক তরুণ বিজ্ঞানী বাগানে বসেছিলেন যখন একটা আপেল গাছ থেকে মাটিতে ঝরে পড়েছিল। বিষয়টা তাকে ভাবায়, কেন আপেল সরাসরি নিচের দিকে পড়ে, কেন ওপরে না, বাঁকা হয়েই বা অন্যদিকে কেন নয়। এই আপেল পড়ার গল্পটি প্রচলিত হয়েছে ভলতেয়ারের কল্যাণে। তিনি এই গল্পটি শুনেছিলেন নিউটনের ভাইঝির কাছে। বিজ্ঞানীটির নাম আইজ্যাক নিউটন
এবং এই ঘটনাই তাকে অনুপ্রাণিত করেছিল তার মাধ্যাকর্ষণ তত্ত্বটি প্রস্তাবনার জন্যে। যে তত্ত্বটি যেমন গ্রহদের গতিপথ ব্যাখ্যা করেছিল, তেমনি ব্যাখ্যা করেছিল কেন আপেল সরাসরি নিচের দিকে পড়বে। কিন্তু এর পরে কি ঘটেছিল? আপনি কি মনে করেন এরপর নিউটন সব সাক্ষ্য প্রমাণ জড়ো করেছিলেন, যা কিনা সন্দেহাতীতভাবে প্রমাণ করেছিল তার তত্ত্বটি সত্য? দার্শনিক কার্ল পপার, জন্ম 1902 সালে, মৃত্যু 1994 সালে। অবশ্যই তিনি তা মনে করতেন না। বিজ্ঞানীরা আমাদের সবার মতোই তাদের ভুলগুলো থেকে শিক্ষা নেন। বিজ্ঞান অগ্রসর হয় যখন আমরা অনুধাবন করি বাস্তবতা সংক্রান্ত কোনো কিছু নিয়ে একটা বিশেষ উপায়ে করা চিন্তাটি হচ্ছে ভুল বা মিথ্যা। দুটি বাক্যে এটাই ছিল কার্ল পপারের দৃষ্টিভঙ্গিতে কিভাবে পৃথিবী সম্বন্ধে জ্ঞান অর্জন করার মানবতার শ্রেষ্ঠতম প্রত্যাশাটি কাজ করে। পপার তার ধারণাগুলো প্রস্তাব করার আগে অধিকাংশ মানুষই বিশ্বাস করতেন বিজ্ঞানীরা পৃথিবীর কোনো কিছু সম্বন্ধে একটি ধারণা নিয়ে শুরু করেন, তারপর তারা প্রমাণ জোগাড় করার চেষ্টা করেন যা প্রমাণ করে তাদের মনে করা ধারণাটি সঠিক। কিন্তু বিজ্ঞানী যা করেন পপারের মতে সেটা হচ্ছে তারা তাদের তত্ত্বগুলোকে ভুল বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। কোনো একটি তত্ত্বকে পরীক্ষা করে দেখার প্রক্রিয়ায় আবশ্যিক একটি অংশ হচ্ছে তত্ত্বটিকে অপ্রমাণিত বা মিথ্যা প্রতিপন্ন করা, বা দেখানো যে তত্ত্বটি আসলে ভুল। সেটা করা যায় কিনা সেটা দেখা। একজন বিজ্ঞানী শুরু করেন একটি সাহসী অনুমান দিয়ে, তারপর সেটাকেই তিনি ধারাবাহিক পরীক্ষা কিংবা পর্যবেক্ষণের মাধ্যমে অপ্রমাণিত বা ভুল প্রমাণ করার চেষ্টা করেন। বিজ্ঞান সৃজনশীল আর রোমাঞ্চকর একটি উদ্যোগ, কিন্তু এটা কোনো কিছুকে সত্য প্রমাণিত করে না। এটা যা করে তা হলো ভ্রান্ত আর মিথ্যা দৃষ্টিভঙ্গিগুলোকে বাতিল করে, আর এভাবে আশাবাদী হওয়া যেতে পারে এ প্রক্রিয়ায় এটি ক্রমশ সত্যের দিকে অগ্রসর হয়। কার্ল পপার 1902 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে জন্ম নিয়েছিলেন। যদিও তার পরিবার খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল বেশ আগেই, তবে তিনি ইহুদি পূর্বসূরিদের উত্তরসূরি ছিলেন এবং বুদ্ধিমত্তার সাথে হিটলারের অস্ট্রিয়ায় সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করার আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রিয়া ত্যাগ করার। যখন 30-এর দশকে হিটলার জার্মানির ক্ষমতায় এসেছিল, প্রথমে তিনি যান নিউজিল্যান্ডে, এরপর আসেন ইংল্যান্ডে, যেখানে তিনি স্থায়ী হয়েছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপনার পদ নিয়ে। তারুণ্যে তার আগ্রহের ক্ষেত্র ছিল বিশাল: বিজ্ঞান, মনোবিজ্ঞান, রাজনীতি ও সঙ্গীত, কিন্তু দর্শন ছিল তার সত্যিকারের ভালোবাসা। বিজ্ঞানের দর্শন আর রাজনৈতিক দর্শনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে পপার লেখা শুরু করার আগ অবধি বহু বিজ্ঞানী আর দার্শনিকরা বিশ্বাস করতেন যে বিজ্ঞান চর্চা করার উপায় হচ্ছে সেই সব প্রমাণগুলো খুঁজে বের করার চেষ্টা করা যা আপনার হাইপোথিসিসটিকে সমর্থন করে। যদি আপনি প্রমাণ করতে চান যে সব সোয়ান বা রাজহাঁস হচ্ছে সাদা, তাহলে আপনাকে বহু রাজহাঁস পর্যবেক্ষণ করে দেখতে হবে। আপনি যদি দেখেন সব রাজহাঁস যাদের আপনি পর্যবেক্ষণ করেছেন সেগুলো সাদা, তাহলে যুক্তিসঙ্গত মনে হতে পারে যে আপনার হাইপোথিসিস সব রাজহাঁস সাদা এটা সত্য। এই যুক্তি প্রক্রিয়ায় আমার দেখা সব রাজহাঁস সাদা এমন উপসংহারের দিকে অগ্রসর হয়। কিন্তু স্পষ্টতই আপনি এখনও কোনো রাজহাঁস দেখেননি যার রং কালো। অস্ট্রেলিয়ায় যেমন কালো রাজহাঁস আছে, এছাড়া সারা পৃথিবী জুড়ে বহু চিড়িয়াখানাতেও আছে। সুতরাং সব রাজহাঁস সাদা আপনার এই প্রস্তাবনাটি এইসব প্রমাণের সামনে যুক্তিসঙ্গত কোনো প্রস্তাবনা হতে পারে না। এমনকি আপনি যখন হাজার হাজার রাজহাঁস দেখেছেন যেগুলো সবই সাদা, এটি তারপরও মিথ্যা প্রমাণিত হতে পারে। সব রাজহাঁস সাদা এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করার একটিমাত্র উপায় হচ্ছে পৃথিবীর প্রতিটি রাজহাঁসকে দেখা। যদি একটিমাত্র কালো রাজহাঁসের অস্তিত্ব থাকে, তাহলে আপনার উপসংহার সব রাজহাঁস সাদা মিথ্যা প্রমাণিত হবে। এটি আরোহ বা ইন্ডাকশন প্রক্রিয়ার একটি সংস্করণের ভুল যা ডেভিড হিউম লিখেছিলেন অষ্টাদশ শতাব্দীতে। ইন্ডাকশন বা আরোহ খুবই ভিন্ন ডিডাকশন বা অবরোহ থেকে, যার আর সমস্যার উৎস সেখানে। ডিডাকশন হচ্ছে এক ধরনের যুক্তি প্রক্রিয়ার প্রস্তাবনা, যেখানে যদি কোনো প্রেমিস বা শুরুতে ধরে নেয়া কোনো প্রস্তাবনা সত্যি হয়, তাহলে উপসংহারকেও অবশ্যই সত্য হতে হবে। সুতরাং যদি আমরা সেই বিখ্যাত উদাহরণটি নিই, সব মানুষ মরণশীল আর সক্রেটিস একজন মানুষ হচ্ছে দুটি প্রেমিস, যেখান থেকে যৌক্তিক উপসংহার সক্রেটিস মরণশীল প্রস্তাবনায় পৌঁছানো যায়। কিন্তু সক্রেটিস মরণশীল এই প্রস্তাবনাটি সত্যকে যদি অস্বীকার করা হয়, সেটা অনেকটা এমন কিছু বলার মতো হবে যে সক্রেটিস মরণশীল আর মরণশীল নয় একই সাথে।
এই বিষয়টি একটি উপায়ে যেভাবে ভাবা যায় সেটা হচ্ছে অবরোহ প্রক্রিয়া, যেখানে উপসংহারের সত্যতা কোনো না কোনোভাবে প্রাথমিক প্রস্তাবনা বা প্রেমিসের মধ্যে থাকে এবং যুক্তি শুধুমাত্র সেটিকে বের করে আনে বাইরে। ডিডাকশন প্রক্রিয়ায় আরও একটি উদাহরণ, যেমন প্রেমিস ১, সব মাছের ফুলকা আছে। প্রেমিস ২, জন হচ্ছে একটা মাছ। উপসংহার, সে কারণে জনেরও ফুলকা আছে। খুবই অস্বাভাবিক হবে যদি বলা হয় যে প্রেমিস ১ ও প্রেমিস ২ দুটোই সত্য, কিন্তু উপসংহারটি হচ্ছে মিথ্যা। সেটি পুরোপুরিভাবে অযৌক্তিক হবে। ইন্ডাকশন প্রক্রিয়াটি খুবই ভিন্ন এর থেকে। ইন্ডাকশন বা আরোহ প্রক্রিয়া মূলত একগুচ্ছ নির্বাচিত পর্যবেক্ষণ থেকে একটি সাধারণ উপসংহারে পৌঁছানোর প্রক্রিয়া। আপনি যদি লক্ষ্য করেন যে গত ৪ সপ্তাহ ধরে প্রতি মঙ্গলবার সবসময় বৃষ্টি হচ্ছে, আপনি হয়তো সেখান থেকে একটি সাধারণীকরণ করতে পারেন যে প্রতি মঙ্গলবারেই বৃষ্টি হয়। সেটাই আরোহ বা ইন্ডাকশনের একটি উদাহরণ হবে। শুধু একটি বৃষ্টিহীন মঙ্গলবারই যথেষ্ট প্রতি মঙ্গলবার বৃষ্টি হয় এমন দাবিকে মিথ্যা প্রমাণিত করার জন্যে। ৪টি পরপর মঙ্গলবার সম্ভাব্য সব মঙ্গলবারের তুলনায় খুব অল্প একটি স্যাম্পল বা নমুনা। কিন্তু এমনকি যদি আপনি আরও অসংখ্য মঙ্গলবার পর্যবেক্ষণ করেন, যেমন সাদা রাজহাঁসের ক্ষেত্রে হয়েছিল, আপনি তারপরও ভুল প্রমাণিত হতে পারেন একটি উদাহরণ দ্বারা, যা এই সাধারণীকরণের সূত্র মানছে না। একটি শুষ্ক মঙ্গলবার বা সাদা নয় এমন রাজহাঁস যেমন, আর আরোহ প্রক্রিয়ায় এটাই সমস্যা। যুক্তিযুক্ত করার সমস্যা ইন্ডাকশন পদ্ধতির উপর নির্ভর করে, যখন এটি স্পষ্টতই নির্ভরযোগ্য নয়। কিভাবে আপনি জানবেন পরের যে ১ গ্লাস পানি আপনি পান করবেন সেটা আপনার শরীরে কোনো বিষক্রিয়া করবে না? উত্তর, অতীতে আপনি যত গ্লাস পানি পান করেছেন সেগুলো সবই ভালো বা বিষমুক্ত ছিল, সুতরাং আপনিও ধরে নিচ্ছেন এটাও ভালো হবে। আমরা সবসময় এই ধরনের যুক্তি প্রক্রিয়া ব্যবহার করি, কিন্তু স্পষ্টতই আমরা পুরোপুরি যুক্তিযুক্ত নই যখন আমরা এর ওপর ভিত্তি স্থাপন করি। আমরা প্যাটার্নটি ধারণা করে নিই, যখন আসলেই সেটা থাকতে পারে আবার নাও পারে। আপনি যদি মনে করেন বিজ্ঞান অগ্রসর হয় ইন্ডাকশন প্রক্রিয়ায়, যেমন বহু দার্শনিক ভেবেছিলেন, তাহলে আপনাকে ইন্ডাকশন প্রক্রিয়ায় সমস্যার মুখে পড়তে হবে। এই অনির্ভরযোগ্য উপায়ের যুক্তি প্রক্রিয়া কিভাবে বিজ্ঞানের ভিত্তি হতে পারে? পপারের দৃষ্টিভঙ্গিতে যেভাবে বিজ্ঞানের বিকাশ হয়, সেটা পরিষ্কারভাবে এই সমস্যাটিকে এড়িয়ে যেতে পারে। এর কারণ তার মতে বিজ্ঞান ইন্ডাকশনের ওপর নির্ভর করে না। বিজ্ঞানীরা একটা হাইপোথিসিস, বাস্তবতার কোনো প্রকৃতি নিয়ে তথ্যপুষ্ট একটি ধারণা দিয়ে শুরু করেন। একটা উদাহরণ হতে পারে যেমন, সব গ্যাসই সম্প্রসারিত হয় যখন উত্তপ্ত করা হয়। এটা খুব সাধারণ একটা হাইপোথিসিস, কিন্তু এই পর্বে বাস্তব জীবনে বিজ্ঞানের সংশ্লিষ্ট অনেক পরিমাণ সৃজনশীলতা আর কল্পনার সাথে। বিজ্ঞানীরা তাদের ধারণা খুঁজে পান নানা জায়গায়। রসায়নবিদ অগস্ত কেকুলে যেমন স্বপ্ন দেখেছিলেন একটি সাপ তার নিজের লেজে কামড় দিচ্ছে, যা তাকে ধারণা দিয়েছিল সেই হাইপোথিসিসটির যে বেনজিনের অণু হচ্ছে হেক্সাগোনাল বা ষড়ভুজ রিংয়ের মতো। যে হাইপোথিসিসটি এখনও তার সত্যতা বজায় রেখেছে, বিজ্ঞানীদের এটিকে ভুল প্রমাণ করার প্রচেষ্টার মুখে। এরপর বিজ্ঞানীরা একটা উপায় খুঁজে বের করেন সেই হাইপোথিসিসটি পরীক্ষা করে দেখার জন্য। এই ক্ষেত্রে যেমন বিভিন্ন ধরনের গ্যাস সংগ্রহ করে তাদের উত্তপ্ত করে দেখা। কিন্তু টেস্টিং বা পরীক্ষা করে দেখা মানে কিন্তু এই হাইপোথিসিসের সমর্থনে প্রমাণ খোঁজা নয়। এর মানে হচ্ছে প্রমাণ করা যে প্রস্তাবনাটি মিথ্যা বা ভুল প্রতিপন্ন করার প্রচেষ্টার চ্যালেঞ্জের মুখেও এই হাইপোথিসিস টিকে থাকতে পারে। আদর্শ পরিস্থিতিতে বিজ্ঞানীরা সেই গ্যাস খুঁজে বের করার চেষ্টা করেন যা এই হাইপোথিসিসের সাথে খাপ খায় না। মনে করে দেখুন, রাজহাঁসের ক্ষেত্রে একটিমাত্র কালো রাজহাঁসই যথেষ্ট সেই সাধারণীকরণকে মিথ্যা প্রমাণ করার জন্যে। সব রাজহাঁসই সাদা। একইভাবে এখানে একটিমাত্র গ্যাস লাগবে যা তাপ দিলে প্রসারিত হবে না, যা সব গ্যাসই সম্প্রসারিত হয় যখন তাপ দেয়া হয়, এই হাইপোথিসিসকে ভ্রান্ত প্রতিপন্ন করবে। যদি কোনো বিজ্ঞানী একটি হাইপোথিসিসকে ভুল প্রমাণ করেন, মানে তিনি যদি দেখান যেটা মিথ্যা, তাহলে সেই ফলাফলটা হচ্ছে নতুন এক টুকরা জ্ঞান। সেই জ্ঞান যে হাইপোথিসিসটা ভুল। মানবতা অগ্রসর হয় কারণ আমরা এখান থেকে নতুন কিছু শিখি। বহু গ্যাস লক্ষ্য করে যাতে তাপ দিলে সম্প্রসারিত হয়, আমাদের কোনো জ্ঞান দেয় না, শুধু হয়তোবা আমাদের হাইপোথিসিসের প্রতি খানিকটা আত্মবিশ্বাসের যোগান দেয়। কিন্তু একটা বিপরীত উদাহরণ আসলেই আমাদের কিছু না কিছু শেখায়। পপারের মতো কোনো একটি হাইপোথিসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি অবশ্যই ফলসিফিয়াবল,
বা যাকে মিথ্যা বা ভুল প্রমাণ করা যেতে পারে। তিনি এই ধারণাটি ব্যবহার করেছিলেন বিজ্ঞান ও যাকে তিনি বলতেন ছদ্মবিজ্ঞান দুটির মধ্যে পার্থক্য করতে। একটি বৈজ্ঞানিক হাইপোথেসিস হচ্ছে এমন কিছু যা ভুল প্রমাণ করা যেতে পারে। এটি এমন ভবিষ্যৎবাণী করে যা দেখানো যেতে পারে ভুল। যদি আমি বলি অদৃশ্য অশনাক্তযোগ্য কোনো পরীরা আমাকে দিয়ে এই বাক্যটি টাইপ করাচ্ছে, তাহলে এমন কোনো পর্যবেক্ষণ নেই যা আপনি করতে পারেন যা আমার এই প্রস্তাবটিতে ভুল প্রমাণ করতে পারে। যদি পরীরা অদৃশ্য হয়, তারা কোনো চিহ্ন না রাখে, তাহলে কোনো উপায় নেই দেখানো যে তাদের অস্তিত্বের দাবিটি মিথ্যা। এটা মিথ্যা প্রমাণযোগ্য নয়, আর সে কারণে এটা কোনো বৈজ্ঞানিক প্রস্তাবনা হতে পারে না। পপার ভেবেছিলেন যে বহু প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে সাইকো অ্যানালাইসিস বা মনোবিশ্লেষণ সম্বন্ধে, যা অপ্রমাণযোগ্য এই প্রক্রিয়ায়। তিনি ভাবতেন এগুলো অপরীক্ষাযোগ্য। যেমন, কেউ যদি বলে যে সবাই প্ররোচিত হয় তাদের অবচেতন ইচ্ছাগুলো দ্বারা, তাহলে কোনো পরীক্ষা নেই সেটা যাচাই করে দেখার জন্যে। প্রতিটি টুকরো প্রমাণ সেই মানুষগুলো সহ যারা অস্বীকার করছে যে তারা কোনো অবচেতন ইচ্ছা দ্বারা পরিচালিত নয়, সেটিও পপারের মতে ধরে নেওয়া হয়েছে সাইকো অ্যানালাইসিসের সত্যতার বাড়তি প্রমাণ হিসাবে। মনোবিশ্লেষকরা বলবেন, আপনি অবচেতনকে অস্বীকার করছেন সেই বাস্তব তথ্যটাই প্রমাণ করে যে আপনার একটা শক্তিশালী অবচেতন ইচ্ছা আছে আপনার বাবাকে চ্যালেঞ্জ করার জন্য। কিন্তু এই প্রস্তাবনাটি পরীক্ষা করা যাবে না, কারণ কোনো কল্পনাযোগ্য প্রমাণ নেই যা দেখাতে পারে এটা মিথ্যা। পরিণতিতে পপার দাবি করেন, সাইকো অ্যানালাইসিস বিজ্ঞান নয়। বিজ্ঞান আমাদের যেভাবে জ্ঞান দেয়, এটা সেভাবে কোনো জ্ঞান আমাদের দিতে পারে না। পপার এভাবে মার্ক্সবাদী ইতিহাসকে আক্রমণ করেছিলেন, যুক্তি দিয়ে যে প্রতিটি সম্ভাব্য পরিণতিকে বিবেচনা করা হবে সেই দৃষ্টিভঙ্গির সমর্থনে, যে মানবতার ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। সুতরাং আবারও এটির ভিত্তি ভুল প্রমাণ করা সম্ভব নয় এমন একটি হাইপোথেসিস। এর ব্যতিক্রম আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব যে সূর্য আলোকে আকর্ষণ করবে ভুল প্রমাণযোগ্য বা এটি ভুল প্রমাণ করা সম্ভব এমন একটি প্রস্তাবনা। 1919 সালে সূর্যগ্রহণের সময় তাদের আপাত অবস্থান লক্ষ্য করার প্রক্রিয়া এটা ভুল প্রমাণ করতে ব্যর্থ হয়, কিন্তু সেটি তা করতে পারত। নক্ষত্র থেকে আসা আলো সাধারণভাবে দৃশ্যমান নয়, কিন্তু সূর্যগ্রহণের কিছু কিছু দুর্লভ পরিস্থিতিতে বিজ্ঞানীরা তাদের অবস্থানগুলো দেখতে পেয়েছিলেন ঠিক সেখানে আইনস্টাইনের তত্ত্ব তাদের অবস্থান যেখানে পূর্ব ধারণা করেছিল। যদি তারা অন্য কোনো অবস্থানে আছে বলে মনে হতো, তাহলে সেটা আইনস্টাইনের তত্ত্ব কিভাবে আলো খুব বেশি ভারী বস্তু দ্বারা আকৃষ্ট হয় সেটিকে ভুল প্রমাণ করত। পপার কিন্তু মনে করেননি যে এই পর্যবেক্ষণগুলো প্রমাণ করেছে আইনস্টাইনের তত্ত্বটি সত্য, কিন্তু তত্ত্বটির প্রমাণযোগ্যতা এবং বিজ্ঞানীরা যে তত্ত্ব ভুল সেটি প্রমাণ করতে পারেননি, এই বাস্তব তথ্যই এর পক্ষেই প্রমাণ যোগায়। আইনস্টাইন এমন ভবিষ্যৎবাণী করেছেন যা ভুল হতে পারত, কিন্তু সেগুলো ভুল প্রমাণিত হয়নি। বৈজ্ঞানিক পদ্ধতির প্রকৃতি সম্বন্ধে পপারের বিবরণটি বহু বিজ্ঞানী ও দার্শনিককে প্রভাবিত করেছিল। পিটার মেদাওয়ার, যিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, বলেছিলেন, আমি মনে করি কার্ল পপার বিজ্ঞানের ইতিহাসে অতুলনীয়ভাবেই শ্রেষ্ঠতম দার্শনিক। বিজ্ঞানীরা বিশেষভাবে তার সেই বিবরণটি পছন্দ করেছিলেন যে তাদের কর্মকাণ্ড সৃজনশীল ও কল্পনাপ্রসূত। এছাড়াও তারা অনুভব করেছিলেন যে পপার বুঝতে পেরেছিলেন কিভাবে তারা তাদের কাজ করেন। দার্শনিকরা খুবই আনন্দিত হয়েছিলেন যে যেভাবে আরোহ বা ইন্ডাকশনের কঠিন সমস্যাটিকে তিনি পাশ কাটাতে পেরেছিলেন। 1962 সালে যদিও আমেরিকার বিজ্ঞান ইতিহাসবিদ ও পদার্থবিদ থমাস কুন একটি বই প্রকাশ করেন, দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনস, সেটি বিজ্ঞান কিভাবে অগ্রসর হয় সেই বিষয়ে অন্য একটি ধারণা প্রস্তাব করেছিল, এবং এটা প্রস্তাব করেছিল যে পপার বিষয়টি ভুল বুঝেছেন। কুন বিশ্বাস করতেন যে পপার যথেষ্ট পরিমাণ নিবিড়ভাবে বিজ্ঞানের ইতিহাসকে লক্ষ্য করেননি। যদি তিনি সেটা সেভাবে দেখতেন, তাহলে একটা বিশেষ প্যাটার্ন তিনি অবশ্যই লক্ষ্য করতেন। বেশিরভাগ সময় যাকে আমরা বলি নর্মাল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান, সেটা চলমান। বিজ্ঞানীরা একটা প্যারাডাইম বা স্বীকৃত কাঠামোর মধ্যেই তাদের কাজ করেন, যা সেই সময়ের বিজ্ঞানীরা সবাই অনুসরণ করেন। সুতরাং যেমন সূর্যের চারপাশে পৃথিবী আবর্তিত হচ্ছে, সেটা মানুষ অনুধাবন করার আগেই সেই সময় প্যারাডাইম ছিল সূর্য পৃথিবীর চারপাশে আবর্তিত হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা তাদের গবেষণা করেছেন এই কাঠামোর মধ্যে, এবং তাদের কাছে ব্যাখ্যা থাকত যদি কোনো প্রমাণ সেই কাঠামোতে ঠিকমতো খাপ না খেত। এই প্যারাডাইমের মধ্যে কাজ করেই কোপার্নিকাসের মতো বিজ্ঞানী সেই ধারণায় উপনীত হয়েছিলেন যে
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তার এমন ধারণাকে ভাবা হবে তিনি তার গণনায় কোথাও না কোথাও ভুল করেছেন। কুনের মতে এমন কোনো ফ্যাক্ট বা বাস্তব তথ্য নেই যা অপেক্ষা করছে আবিষ্কৃত হবার জন্য, বরং ফ্রেমওয়ার্ক বা প্যারাডাইম অনেকাংশেই ঠিক করে যে আপনি কি নিয়ে ভাবতে পারেন। পরিস্থিতি অন্যরকম হতে শুরু করে যখন কুনের ভাষায় একটি প্যারাডাইম শিফটের মতো পরিস্থিতি ঘটে। কোনো প্যারাডাইম শিফট হচ্ছে বোঝার একটি সম্পূর্ণ উপায় যখন পুরোপুরিভাবে উল্টে যায় বা আমূল পরিবর্তন হয়। এটা হতে পারে যখন বিজ্ঞানীরা এমন কিছু পান যা বিদ্যমান প্যারাডাইমের সাথে খাপ খায় না, যেমন পর্যবেক্ষণগুলো সেই প্যারাডাইমের মধ্যে, যেমন পৃথিবীর চারপাশে সূর্য আবর্তিত হচ্ছে, এমন ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। কিন্তু এমনকি তারপরও বহু সময় লাগে পুরোপুরিভাবে সেই চিন্তা করার পদ্ধতিটি পরিত্যাগ করার জন্য। বিজ্ঞানীরা যারা তাদের সারা জীবন কাজ করেছেন কোনো একটা প্যারাডাইমের মধ্যে কাজ করার জন্য, তারা সাধারণত ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানায় না। যখন তারা একসময় নতুন প্যারাডাইমে তাদের ভাবনা পরিবর্তন করেন, আবারও সাধারণ বিজ্ঞানের একটি পর্ব শুরু হতে পারে। এবার সেটা কাজ করে নতুন কাঠামোয়, আর এভাবে এটা চলতে থাকে। আর এটাই ঘটেছিল যখন মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবীর উপস্থিত সেই ধারণাটি উল্টে গিয়েছিল। একবার যখন মানুষ সৌরজগৎকে সেভাবে ভাবতে শুরু করেছে, সাধারণ বিজ্ঞান অনেক কিছু করার পেয়েছে সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণরত গ্রহগুলোর গতিপথ বোঝার জন্য। পপার বিস্ময়কর নয়, বিজ্ঞানের ইতিহাসের এই বিবরণের সাথে একমত হননি, যদিও তিনি স্বীকার করেছেন সাধারণ বিজ্ঞানের ধারণাটি বেশ উপযোগী। তিনি কি সেই বিজ্ঞানীর মতো যার কাছে পুরনো হয়ে যাওয়া একটা প্যারাডাইম ছিল, অথবা তিনি কুনের চেয়েও বাস্তবতা সংক্রান্ত কোনো সত্যের আরও কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন? এটা বেশ কৌতূহলী প্রশ্ন।